হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 9 কোশ্চেনটি কান্দিরাজ হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 281। তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কোনবি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয়? এটা টুইস্টার নামে ডাকা হয়। উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর বলে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হলে তাকে বলে পেরিজি। বল উইভিল পোকার আক্রমণ ঘটে সেটা কার্পাস চাষে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি গড়ে ওঠে ট্রম্বেতে। এরপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 44 নং জাতীয় সড়ক। এরপরে বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ পাশে সু, অশুদ্ধ হলে অ লিখতে হবে এখানে। তো উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, এটা শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ হবে। শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়, এটা অশুদ্ধ হবে। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা শুদ্ধ হবে। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি আমরা কি করব? পূরণ করব আর কি। তো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হওয়াকে কি ড্যাশ বলা হয়? এখানে তাপমাত্রা বিপর্যয় বলে। পৃথিবীর ঘূর্ণনের বলের প্রভাবে ঘূর্ণঝড় সৃষ্টি হয়। নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয়, তাহলে কমলালেবু শহর বলা হয় নাগপুরকে। 2-3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। 2-3-2 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। তরমুজ বা কাউলি। ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়েছিল? মুম্বাইতে। এরপরে বিভাগ গ, ঘ, ম এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ গ 3-1 আন্তঃস্থ ক্রান্তীয় সম্মিলন অঞ্চল আইটিসিজেড কাকে বলে? তো আন্তঃস্থ ক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড হলো বিষুবরেখার নিকটবর্তী একটি নিম্নচাপ বলয়, যেখানে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং ঘন মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করে। অথবা কোশ্চেন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বৈপরীত্য উষ্ণতা হলো এমন একটি অবস্থা যখন ভূমির তুলনায় জলভাগ ধীরে গরম হয় এবং ধীরে ঠান্ডা হয়, ফলে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য বেশি হয় এবং এই বৈপরীত্য তাপমাত্রার তারতম্যের ফলে বায়ু প্রবাহের পরিবর্তন ঘটে। শৈবাল সাগর কি? শৈবাল সাগর বা সারগাসো সি হলো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অঞ্চল, যেখানে সাগরের জলের উপর শৈবাল বা সারগাসাম নামক এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ ঘনভাবে ভেসে থাকে। এটি সাগরের অন্যান্য অঞ্চলের চেয়ে স্বচ্ছ ও শান্ত এবং সামুদ্রিক জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা বানডাকা কি? বানডাকা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যা সাধারণত ঘূর্ণিঝড়ের সময় ঘটে। এতে সমুদ্রের জল অত্যন্ত উচ্চতায় উঠে উপকূল অঞ্চলে প্রবেশ করে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এটি মানুষ, গবাদি পশু এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। 3-3 আদমশুমারি কাকে বলে? আদমশুমারি হলো একটি দেশের নির্দিষ্ট সময় পর পর জনগণের সংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, ধর্ম ইত্যাদি সরকারিভাবে সংগ্রহ করার একটি প্রক্রিয়া। ভারতে প্রতি 10 বছরে একবার আদমশুমারি পরিচালিত হয়। অথবা কোশ্চেন, জনঘনত্ব কাকে বলে? জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে কতজন মানুষ বসবাস করে তার পরিমাপ। এটি জনবসতির ঘনত্ব বোঝাতে ব্যবহৃত হয় এবং দেশের বা অঞ্চলের জনসংখ্যা চাপে ধারণা দেয়। 3-4 অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী শিল্প হলো সেই সব শিল্প যা প্রধান বা ভারী শিল্পের কাঁচামাল বা উপজাত দ্রব্য ব্যবহার করে গড়ে ওঠে, যেমন ইস্পাত কারখানার কাছাকাছি যন্ত্রাংশ তৈরি, শিল্প বা
শোধনাগারের পাশে তৈরি প্লাস্টিক বা কসমেটিক শিল্প, এরা মূলত শিল্পের উপর নির্ভরশীল। অথবা সোনালী চতুর্ভুজ কাকে বলে? সোনালী চতুর্ভুজ হল ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প, যা দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই এই 4টি বড় শহরকে আধুনিক 4 লেন বা 6 লেন বিশিষ্ট জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত করেছে। এটি দেশের বাণিজ্য, পরিবহন ও অর্থনীতির বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। বিভাগ ঘ অথবা কোশ্চেন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। জেট বায়ু হলো উপমণ্ডলের অর্থাৎ 8 থেকে 12 কিমি উচ্চতার উপর দিয়ে প্রবাহিত দ্রুত গতির সরু বায়ু প্রবাহ। এরা ঘন্টায় প্রায় 200 থেকে 250 কিমি বেগে প্রবাহিত হয়। ভারতের মৌসুমী বায়ুর আচরণে জেট বায়ুর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। জেট বায়ুর প্রভাব গ্রীষ্মকাল, এটা মে থেকে জুন মাসে হয় আর কি। ভারতীয় উপমহাদেশের উপর তীব্র গরম পড়ে এবং শক্তিশালী নিম্নচাপ বলয় তৈরি হয়। এই সময় পশ্চিমী জেট বায়ুর হিমালয় উত্তরে সরে যায়, যার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে ভারতে আসে। এর ফলে ভারতে বর্ষাকাল শুরু হয়। 2 নম্বর পয়েন্ট, শীতকাল, সেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে। তো পশ্চিমী জেট বায়ু দক্ষিণে নেমে আসে এবং পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি করে। এই ঝঞ্ঝার কারণে উত্তর ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হয়। উপসংহার, জেট বায়ু মৌসুমী বৃষ্টিপাত, ফসল উৎপাদন এবং আবহাওয়া ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। 4.2 সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। তো সমুদ্র স্রোত হলো বিশাল জলরাশির একটি নির্দিষ্ট পথে নিয়মিত প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টি হয় অনেকগুলি ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে, নিচে তা ব্যাখ্যা করা হলো। 1 নম্বর, বায়ু প্রবাহ। বাণিজ্য বায়ু বা পশ্চিমা এর মতো নিয়মিত বায়ু সমুদ্র পৃষ্ঠের জলে চাপ সৃষ্টি করে এবং সেই জল নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। যেমন উত্তর পূর্ব বাণিজ্য বায়ু প্রশান্ত মহাসাগরের উত্তর ভূমধ্য সাগরীয় স্রোত সৃষ্টি করে। 2 নম্বর হলো তাপমাত্রার পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলের জল গরম হয়, মেরু অঞ্চলের জল ঠান্ডা হয়। গরম জল হালকা হয়ে উপর দিয়ে চলে যায়, ঠান্ডা জল ভারী হয়ে নিচে নামে। এই ওঠানামা একটি স্রোতের সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট, লবণাক্ততার পার্থক্য। উচ্চ লবণাক্ত জলের ঘনত্ব বেশি হয়, ফলে সেটি নিচে নেমে যায় এবং স্রোতের সৃষ্টি করে। এটি মূলত ঠান্ডা ও শুষ্ক অঞ্চলেই বেশি দেখা যায়। 4 নম্বর পয়েন্ট, পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর আবর্তনের ফলে করিওলিস বল কাজ করে, যা স্রোতের দিকে নির্ধারণ করে। উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে মোড় নেয়। তো 5, জোয়ার ভাটা। তো চাঁদ ও সূর্যের আকর্ষণে সাগরের জল ওঠানামা করে, যা সাময়িক স্রোত তৈরি করে। উপসংহার, এইসব প্রাকৃতিক কারণে মিলেই সমুদ্র স্রোতের উৎপত্তি ও গতি নির্ধারণ করে, যা সামুদ্রিক পরিবহন ও আবহাওয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অথবা কোশ্চেন আমরা আলোচনা করতে পারি, জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো। জোয়ার ভাটা হলো সামুদ্রিক বা সমুদ্রের জলস্তরের নির্দিষ্ট সময় অন্তর ওঠানামা। এটি সাধারণত দিনে 2 বার হয়। জোয়ার ভাটা সৃষ্টি নিচের কারণগুলোর ফলে হয় আর কি। এই কারণগুলি, 1 নম্বর কারণ হলো চন্দ্রগ্রহণের আকর্ষণ। তো চাঁদের আকর্ষণ শক্তির ফলে সমুদ্রের জল চাঁদের দিকে টানে এবং জোয়ার সৃষ্টি হয়। পৃথিবীর অপর প্রান্তেও প্রতিক্রিয়া জোয়ার হয়। সূর্যের আকর্ষণও জলের উপর প্রভাব ফেলে। অমাবস্যা ও পূর্ণিমায় চাঁদ ও সূর্য এক রেখায় থাকলে শক্তিশালী জোয়ার হয়, যাকে প্রচণ্ড জোয়ার বা স্প্রিং টাইড বলে। প্রথম ও চতুর্থীতে দুর্বল জোয়ার হয়, যাকে নিম্ন জোয়ার বা নিফ টাইড বলে। 3 নম্বর, পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর আবর্তন জোয়ার ভাটার সময় নির্ধারণে সাহায্য করে। এটি দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটার কারণ। তো জোয়ার ভাটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে জীববৈচিত্র্য, পরিবহন, মাছ ধরা এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভাগ উম আলোচনা করব। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। তো বায়ুমণ্ডলের সব স্থানে সমান উষ্ণতা থাকে না, কোথাও বেশি কোথাও কম। এই উষ্ণতা তারতম্যের পিছনে প্রধানত 3টি কারণ কাজ করে। 1 নম্বর, সূর্যকিরণের আপাতন কোণের তারতম্য। নিরক্ষ রেখার কাছাকাছি সূর্যকিরণ সরাসরি পড়ে 90 ডিগ্রি কোণে, তাই সেই অঞ্চল সূর্যের তাপ বেশি পৌঁছায়। মেরু অঞ্চলে সূর্যকিরণ তির্যকভাবে পড়ে, ফলে সেখানে উষ্ণতা কম হয়।
2 নম্বর ভূপ্রাকৃতি। স্থলভাগ ও জলভাগ সূর্যের তাপ গ্রহণ ও বিকিরণ ভিন্নভাবে করে। স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয়, ফলে এখানে উষ্ণতার পরিবর্তন তীব্র হয়। জলভাগ ধীরে গরম ও ঠান্ডা হয়, তাই সেখানে উষ্ণতা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। উচ্চতার তারতম্য। বায়ুমণ্ডলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 165 মিটার উচ্চতায় উষ্ণতা প্রায় 1 ডিগ্রি সি কমে, তাই পর্বতমালা বা পাহাড়ি অঞ্চলে উষ্ণতা অপেক্ষাকৃত কম থাকে। উপসংহার: এই 3টি প্রধান কারণ বায়ুমণ্ডলের বিভিন্ন স্থানে উষ্ণতার পার্থক্য সৃষ্টি করে, যা আবহাওয়ার ও জলবায়ুর বৈচিত্র্যের প্রভাব ফেলে। এরপরে 5-2 ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। ভারতের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা সমানভাবে বণ্টিত নয়, কোথাও ঘনবসতিপূর্ণ, কোথাও জনবিরল। এই বৈষম্যের কারণ নিচে ব্যাখ্যা করা হলো। 1 নম্বর হলো ভূপ্রাকৃতি ও ভূমির ধরন। সমতল উর্বর ভূমিতে, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায়, কৃষির সুযোগ বেশি, তাই সেখানে জনসংখ্যা বেশি। পাহাড়ি ও দুর্গম এলাকায়, যেমন হিমালয়, আরাবল্লী, জনসংখ্যা কম। 2 নম্বর জলবায়ু ও বৃষ্টিপাত। তো অনুকূল জলবায়ু, উষ্ণ ও আর্দ্র, মানুষের বসবাসে সহায়ক, যেমন পশ্চিমবঙ্গ, কেরল। মরুভূমি, রাজস্থান বা শীতল পাহাড়ি অঞ্চল, যেটা লাদাখ, জনসংখ্যা কম। 3 নম্বর পয়েন্ট, কৃষি ও শিল্প। যেখানে কৃষি বা শিল্পের সুবিধা বেশি, যেমন পাঞ্জাব, মহারাষ্ট্র, সেখানে কর্মসংস্থান বেশি, ফলে জনসংখ্যা ঘন। আর্থিক অনুন্নত অঞ্চল, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের কিছু অংশ, জনসংখ্যা কম। এরপরে 4 নম্বর পয়েন্ট, পরিকাঠামো ও যোগাযোগ। তো রেল, রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা ইত্যাদি সুযোগ বেশি থাকলে মানুষ বেশি বসবাস করে, যেমন কলকাতা, মুম্বাই, দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় এই সুযোগ কম, তাই জনসংখ্যাও সেখানে কম। উপসংহার: ভারতের জনসংখ্যা বন্টন ভূপ্রাকৃতি, জলবায়ু, অর্থনীতি ও পরিকাঠামোর উপর নির্ভর করে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.